প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় বাত ব্যথা। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মঞ্জুরে খোদা 1988 সালের ডিসেম্বর মাসে রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2014 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MRCP ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি পপুলার ডায়াগনস্টিক শান্তিনগরের ইন্টারভেনশনাল রিউমাটোলজি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আপনাকে এবং এনটিভিকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, বাত ব্যথা একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানবার রয়েছে সেটি হচ্ছে বাত ব্যথা। এটি বলতে আসলে কি বোঝায়? বাত ব্যথা এটা একটা বিশেষ ধরনের ব্যথা এবং সব ব্যথাই কিন্তু বাত ব্যথা নয়। বিশেষ করে আমরা যে অস্থিসন্ধির অনেক ধরনের ব্যথা হয়ে থাকে, ধরুন যে আঘাতজনিত ব্যথা আছে, প্রদাহজনিত ব্যথা আছে, মেকানিক্যাল ব্যথা আছে, নিউরোপ্যাথিক ব্যথা আছে, রক্তনালী সংক্রান্ত বা ভাস্কুলার ব্যথা আছে। তো এর মধ্যে শুধুমাত্র প্রদাহজনিত যে ব্যথাগুলো থাকে এবং সেগুলোতে দেখা যায় যে রোগীর শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেম একটা কোনো কারণে বিগড়ে গিয়ে তার নিজের বিরুদ্ধে কাজ করে এবং তার নিজের অস্থিসন্ধিগুলোকে প্রদাহযুক্ত করে তোলে বা ক্ষয়গ্রস্ত করে তোলে। এগুলোই সাধারণত বাত ব্যথা এবং এগুলোতে দেখা যায় যে ইমিউন সিস্টেমের বিশেষ কোষগুলো বিশেষ সংকেত পেয়ে বা জিনগতভাবে রোগীর শরীরের ঘরের শত্রু বিভীষণের মতো নিজের অস্থিসন্ধিকে নিজেই আক্রমণ করছে এবং এর ফলে সাধারণত বিভিন্ন ধরনের লক্ষণ তৈরি হয়ে থাকে। সকালে উঠার পরে বা সাধারণত আমরা বলি যে বিশ্রামের পরে বা বিশ্রামে গেলে হাতের ছোট ছোট গিরা বা পায়ের গিরা বা জোড়ায় জোড়ায় ব্যথা হতে পারে, সেগুলো ফুলে যেতে পারে, লাল হয়ে যেতে পারে, জ্বর থাকতে পারে, মুখে ঘা থাকতে পারে এবং আরও কিছু সিস্টেমিক লক্ষণ থাকতে পারে যেগুলো সাধারণত আমরা সাধারণত খেয়াল করি না, যেগুলো বাত ব্যথার সাথে সংযুক্ত। যেমন ধরুন যে মুখে ঘা, চুল পড়া, এমনকি গর্ভপাত, 2-3 মাসের মধ্যে বাচ্চা গর্ভপাত হয়ে যেতে পারে। আবার ধরুন যে হৃদরোগ, ফুসফুস, কিডনি, এগুলো অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গে সিস্টেমিক লক্ষণ হতে পারে। তো এগুলো সবকিছুই বাত ব্যথার মধ্যে অন্তর্গত। আমরা আসলে প্রান্তিক পর্যায়ের মানুষদের অনেক সময় বলতে শুনি যে শরীরে ব্যথা হলেই সেটি বাত ব্যথা। ব্যাপারটি কি এমন? না, এটি আসলে শরীরে ব্যথা হলেই যে বাত ব্যথা তা না। বিভিন্ন অস্থিসন্ধির ব্যথা তো আমি যেটা বললাম যে বিভিন্ন ধরনের হতে পারে। কিছু বিশেষ ব্যথা যেমন ধরুন যে আপনার কাজ করলে এটা বা মুভমেন্ট করলে, এক্সারসাইজ করলে আপনি যদি শারীরিক কসরতের মধ্যে থাকেন তাহলে কিন্তু সেগুলো কমে যায় বা ভালো লাগে। আবার যদি দেখা যায় বিশ্রামে চলে আসা হয় এবং সাধারণত হঠাৎ করে রাতের দিকে বা সকালে অস্থিসন্ধিগুলো যখন আমরা ভাঁজ করে ওঠার চেষ্টা করি তখন ফুলে যায় বা ব্যথা হয় বা সাধারণত লাল হয়ে যায়, এগুলো সাধারণত বাত ব্যথার সংকেত দেয় এবং আনুষঙ্গিক হিসেবে তার সাথে ঘুষঘুষের জ্বর এবং সাধারণত আরও কিছু সিস্টেমিক লক্ষণ থাকতে পারে। যেমন ধরুন যে সাথে চর্মরোগ বা সোরিয়াসিস, আবার ধরুন যে মেরুদণ্ডের ব্যথা এবং এই মেরুদণ্ডের ব্যথাগুলো যদি পুরুষদের ক্ষেত্রে হয়ে থাকে 30-এর দশকে বা 40-এর দশকে, এগুলো সাধারণত বিশেষ ধরনের বাত ব্যথা বা স্পন্ডাইলো আর্থ্রাইটিসের সংকেত দেয়। আবার ধরুন যে মহিলাদের ক্ষেত্রে যদি মুখে গালে যদি লাল হয়ে যায়, আবার জ্বর এবং সাথে যদি রক্ত পরীক্ষা ESR অকারণে বেশি পাওয়া যায়, আবার ধরুন যে গর্ভপাতের 2-3 বার অকারণেই কোনো গাইনিকোলজিক্যাল কারণ ছাড়াই গর্ভপাত হয়ে যায়, এগুলো সাধারণত বাত ব্যথার সংকেত দেয় এবং শরীরে রক্ত জমাট ব্যথা, ত্বকে বিভিন্ন ধরনের ফুসকুড়ি বা লালচে হয়ে যাওয়া, ভাস্কুলাইটিস, এগুলো সাধারণত বাত ব্যথার সংকেত দেয় এবং এগুলোর ক্ষেত্রে সাধারণত রোগীকে একজন খুব দ্রুত গতিতে বাত বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উচিত। বয়সের সাথে সাথে শরীরে ব্যথা এবং বাত ব্যথা, দুটি বিষয়কে একটু আলাদাভাবে আপনার কাছ থেকে জানতে চাই। এটা এখন আমরা দেখতে পাচ্ছি যে খাদ্য দূষণ বা জেনেটিক কারণে এবং বিশেষ করে আমাদের যে মাইক্রোপ্লাস্টিক দূষণ এবং আরও বিভিন্ন ধরনের যে কীটনাশক বা পেস্টিসাইডের কারণে বাত ব্যথার লক্ষণগুলো কিন্তু একদম শিশু কিশোর থেকে শুরু করে তরুণ তরুণী, মধ্যবয়স্ক এবং অবশ্যই বয়স্ক সকল বয়স রেঞ্জেই কিন্তু আমরা পাচ্ছি। এবং আরেকটা যেটা বললেন যে বয়সের সাথে সাথে যে ব্যথা হয়ে থাকে সেটা শুধু হাড়, আমরা বলি যে কার্টিলেজ ক্ষয় বা অস্টিও আর্থ্রাইটিস বা হাড়ের উপরে যেটা ক্যাপ থাকে, তরুণাস্থি থাকে, এই তরুণাস্থিটা যদি ক্ষয় হয়, হাড়ে ঘর্ষণ সৃষ্টি হয়, সেটা সাধারণত বয়সভিত্তিক যে ব্যথাটা হয়ে থাকে সেটা সাধারণত 35-এর পরে যে কোনো বয়সে হতে পারে। বাট বাত ব্যথাটা সাধারণত যে কোনো বয়সেই হতে পারে এবং আনুষঙ্গিক লক্ষণ হিসেবে তাকে কিছু সিস্টেমিক লক্ষণ মনে রাখতে হবে এবং সব ব্যথাই, যেটা আমি বললাম যে বাত ব্যথা নয়, যে ব্যথার সাথে জ্বর। দর্শকরা আসলে সেই বিষয়টি আলাদা করতে পারবে কিনা? পারবে। রোগীদের সচেতনতার জন্য আমি বলতে চাচ্ছি যে ব্যথা সংশ্লিষ্ট জ্বর, মুখে ঘা, ত্বকে র্যাশ এবং দীর্ঘমেয়াদী আমাশয় বা কোষ্ঠকাঠিন্যের প্রবণতা এবং যদি আপনার সাথে আদার্স কিছু লক্ষণ থাকে, যেমন ধরুন যে মুখ শুকিয়ে যাওয়া, চোখের পানি, লালা রস, ঘাম, এগুলো যে প্রাকৃতিক তরল রয়েছে সেগুলো শুকিয়ে যাওয়া, চামড়া বা ত্বক শক্ত হয়ে যাওয়া বা টেনে আসা, এগুলো সাধারণত আনুষঙ্গিক লক্ষণ থাকে ব্যথার সাথে সাথে। বাত ব্যথা এবং বাত জ্বর
এই দুটি আসলে কিভাবে আলাদা করতে পারবে দর্শকরা? এটা সাধারণত আমাদের একটা কমন মিসকনসেপশন রয়েছে যে বাত জ্বর বা রিউমাটিক ফিভার, যেটা রিউমাটিক ফিভার সাধারণত দেখা যায় যে শিশু কিশোরদের যদি গলার ইনফেকশন হয় বা যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল, আমরা বলি স্ট্রেপ ইনফেক্টেড, বিশেষ প্রকৃতির ব্যাকটেরিয়া গলায় ইনফেকশন হয় বা ফ্যারিঞ্জাইটিস হয় বা বারবার কানে বা বিভিন্ন ধরনের অটাইটিস মিডিয়া বা কানে তরল জমা, এই ধরনের যদি আপার রেসপিরেটরি ইনফেকশন হয়, ইনফেকশনের পরে শরীর সাধারণত শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে এবং যুদ্ধ করতে গিয়ে বিশেষ ধরনের অ্যান্টিবডি তৈরি করে এবং এই অ্যান্টিবডিগুলো পরবর্তীতে কিন্তু কিডনি, হার্ট এগুলোতে আক্রমণ করতে পারে এবং এটার ফলেও কিন্তু বাত ব্যথা হতে পারে। কিন্তু এই যে রিউমাটিক জ্বরের যে অস্থিসন্ধির ব্যথা, সেটি কিন্তু বাত রোগ বা বাত ব্যথা থেকে সম্পূর্ণ আলাদা। এটা সাধারণত জোড়ায় জোড়ায় হবে না, সাধারণত এটা একটা অস্থিসন্ধি থেকে একটা অস্থিসন্ধিতে ঘুরে বেড়ায় এবং সাধারণত এটা জোড়ায় জোড়া হয় না, আমরা বলি মাইগ্রেটরি পেন। সো এই বাত জ্বরগুলো দেখা যাচ্ছে যে এটা আপনার এই অ্যান্টিবডিগুলো যেগুলো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে তৈরি হলো গলার ইনফেকশনের ফলে, সেগুলো অনেক সময় ভুল সংকেত পেয়ে সেগুলো কিডনি বা হার্টের ভালভের বিরুদ্ধে আক্রমণ করে, তখন কিন্তু এই বাত জ্বরটা তৈরি হয়। সেটি কিন্তু বাত রোগ বা বাত ব্যথা নয়। আর যেটা আমরা বলছিলাম যে বাত ব্যথা যেটা প্রকৃতপক্ষে বাত রোগ, সেটা পার্টিকুলার কোনো অস্থিসন্ধিতে আমরা বলে থাকি যে অটো ইমিউন আক্রমণ, মানে আপনার শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ওই জয়েন্টের বিরুদ্ধে আক্রমণ করবে, একাধিক জয়েন্টে আক্রমণ করতে পারে, সাধারণত জোড়ায় জোড়ায় করে অথবা মেরুদণ্ডে করে এবং সাথে আনুষঙ্গিক কোনো লক্ষণ থাকবে এবং সেটা সাধারণত জিনগতভাবে নির্ধারিত হয় এবং এই জিনগুলো আমরা HLA জিন বলে থাকি। এগুলো সাধারণত স্বাভাবিক মানুষদের ক্ষেত্রে এগুলো ঘুমায় থাকে বা সুপ্ত থাকে, ঠিক আছে। কিন্তু বিশেষ কোনো ট্রিগারের ফলে দেখা যাচ্ছে যে খাদ্য দূষণ হতে পারে, চর্মরোগ হতে পারে, মলের অন্ত্রের সমস্যা হতে পারে, ওকে, অথবা জেনেটিক কারণে হতে পারে, এই জিনগুলো জেগে ওঠার ফলে কিন্তু তারা বাত সৃষ্টিকারী প্রোটিন তৈরি করে এবং এই প্রোটিনগুলো আমরা রক্ত পরীক্ষায় বিভিন্ন ধরনের আমরা সেগুলো নির্ণয় করতে পারি, যেমন ধরুন যে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, আমি আসলে সাইন্টিফিক নাম বলে ভারাক্রান্ত করতে চাচ্ছি না, কিন্তু যে অ্যান্টিবডিগুলো রক্তে সাধারণত আমাদের ক্ষেত্রে আমরা চেক আপ করলে পেয়ে থাকি এবং ওই অ্যান্টিবডিগুলো উপস্থিত থাকলে শুধুমাত্র ওই ব্যথাকে বাত ব্যথা বলা সম্ভব হয়। বাত জ্বর এর আসলে কোনো বয়স সীমা রয়েছে কিনা? বাত জ্বর সাধারণত আমরা দেখতে পাই যে শিশু কিশোরদের মানে ক্ষেত্রে 5 বছর বয়স থেকে 18 বছর বয়স পর্যন্ত যে কোনো ক্ষেত্রে হতে পারে, কিন্তু এখানে একটা সাবগ্রুপ আছে যে এই বাত জ্বরের এই সাবগ্রুপটা কিন্তু সাথে সাথে কনকমিটেন্টলি মানে একই সাথে সে বাত ব্যথাও ক্যারি করতে পারে। তো এই কারণে সাধারণত আমরা বলি যে যদি জ্বরের সাথে ব্যথা অথবা ব্যথার জ্বরের পরে ব্যথা, এটি কোনটি, বাত জ্বর না বাত ব্যথা, ঠিক আছে। তো সেক্ষেত্রে অবশ্যই একজন রিউমাটোলজিস্টের কাছে শরণাপন্ন হওয়া উচিত এবং যদি রোগ নির্ণয় হয়ে যায় যে হ্যাঁ এটি বাত ব্যথা অথবা বাত জ্বর, সেক্ষেত্রে তখন পরবর্তী চিকিৎসা দেওয়া সম্ভব হয়। অনেক সময় দর্শকদের চিকিৎসকের কাছে প্রশ্ন থাকে যে এই যে বাত ব্যথার সমস্যা হচ্ছে সেটি আসলে কেন হচ্ছে? আচ্ছা, তো এটা আমরা যে কারণটা যেটা আমরা দেখতে পাই যে সাধারণত বাত ব্যথার যে আমাদের যে গভীর কারণ সেটি হলো জিনগত সমস্যা। জিনগত সমস্যা, আপনার যে বিশেষ ধরনের কিছু HLA জিন থাকে, এগুলো সাধারণত আমাদের ডিএনএর মধ্যে এগুলো সবারই থাকে, কিন্তু বিশেষ কোনো ট্রিগারের ফলে সেগুলো নির্দিষ্ট বয়সে গিয়ে জেগে উঠতে পারে। যেমন ধরুন যে ধূমপান, আমরা বলি যদি অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসের জিন কেউ বহন করে থাকে, বিশেষ বয়সে যদি সে কেউ ধূমপান স্টার্ট করে, নিকোটিনের ফলে কিন্তু এই অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসের HLA B27 বা আরও কিছু জিন রয়েছে, সেগুলো কিন্তু সুপ্ত অবস্থা থেকে জেগে উঠতে পারে এবং হঠাৎ করেই কোনো পুরুষের কোনো কারণ ছাড়াই কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা বা অন্যান্য অস্থিসন্ধিতে ব্যথা আরম্ভ হতে পারে। তো এটা সাধারণত সবগুলো জিনই, এগুলো কোনো না কোনো বিশেষ ট্রিগার বা আমরা বলি যে মানে এই জিনগুলোকে জাগিয়ে তোলার জন্য কোনো বিশেষ ট্রিগার লাগে, হ্যাঁ, যে এগুলোকে উত্তেজিত করা হয়। ওই ধরনের উত্তেজক সাধারণত খাদ্যদ্রব্য থেকে আসতে পারে, চর্মরোগ থেকে আসতে পারে, মলের সমস্যা থেকে আসতে পারে, দীর্ঘমেয়াদী আমাশয়, আমরা বলি যে ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ, এগুলোর ফলেও কিন্তু বাত ব্যথা তৈরি হতে পারে। আবার চামড়ায় বিভিন্ন ধরনের অ্যালার্জি বা সোরিয়াসিস থাকতে পারে, সোরিয়াসিসের ফলেও কিন্তু বাত ব্যথা থাকতে পারে। আবার ধরুন যে আমরা যেটা মানে পেয়েছি সেটা হলো যে এখন যে সাম্প্রতিক সময়ে যে কিছু জ্বর হচ্ছে, ডেঙ্গু জ্বর, মানে অজানা ভাইরাস জ্বর, চিকুনগুনিয়া জ্বর, কোভিড জ্বর, হ্যাঁ, এই তো পূর্বে হয়েছে, এই সমস্ত ভাইরাস জ্বর আক্রমণ, অথবা মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে ঘন ঘন প্রস্রাবের ইনফেকশন বা ঘন ঘন টাইফয়েড হওয়া, এই যে ব্যাকটেরিয়া বা ভাইরাসের ইনফেকশনের পরে অল্প কিছুদিন পর থেকে কিন্তু এই রোগ প্রতিরোধ ব্যবস্থা কিন্তু নিজের অস্থিসন্ধির বিরুদ্ধে আক্রমণ করা শুরু করে, এটাকে বলে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। তো এটাও কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রতিক সময় যেহেতু ভাইরাস জ্বর বা ডেঙ্গু জ্বরের প্রবণতা বেড়েছে বা চিকুনগুনিয়ার প্রবণতা বেড়েছে, অনেকেই ভাইরাস জ্বর সেরে যাওয়ার অল্প কিছু 4 থেকে 6 সপ্তাহ পরে আবার পুনরায় ব্যথা নিয়ে আসেন। তো এটা একটা বিশেষ ধরনের বাত ব্যথা, আমরা বলি রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। আমরা শুনছিলাম বাত ব্যথা নিয়ে, সেক্ষেত্রে আসলে পুরুষ এবং মহিলা কাদের ক্ষেত্রে বাত ব্যথা বেশি হয়ে থাকে? এটা ডিমার্কেশন আছে জেনেটিক কারণে। যেমন ধরুন যে মহিলাদের ক্ষেত্রে যে বিশেষ ব্যথাগুলো হয়ে থাকে এটাকে বলে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গেঁটে বাত, আরেকটা হলো লুপাস SLE, ঠিক আছে।
এই দুটো বাত সাধারণত সবচেয়ে বেশি দেখা যায়। আর পক্ষান্তরে পুরুষদের ক্ষেত্রে সাধারণত আমরা দেখেছি যে গাউট এবং হলো অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস বা আমরা বলি কটিবাত, অর্থাৎ কোমর থেকে শুরু হয় বা মেরুদণ্ডের যে কোনো জায়গায় আক্রমণ করে, এই কটিবাতটা সাধারণত পুরুষদের ক্ষেত্রে দেখা যায়। যেমন একটা, তবে এছাড়া যে অন্যান্য যে বাত ব্যথাগুলো আছে, যেমন ধরুন যে সোরিয়াসিস জনিত আর্থ্রাইটিস বা আমাশয় জনিত আর্থ্রাইটিস, এগুলো পুরুষ মহিলা কোনো তেমন ভেদাভেদ নেই, যে কোনো কারোরই হতে পারে। আবার ধরুন যে শিশুদের বা কিশোর কিশোরীদের একটা বিশেষ বাত আছে, আমরা বলি জুভেনাইল আর্থ্রাইটিস। তো সেইটা আবার আগের চেয়ে বেশি পাচ্ছি। তো সেই জুভেনাইল আর্থ্রাইটিস সাধারণত যখন বাচ্চারা যখন টিনসে থাকে বা বিফোর 20s-এই কিন্তু আক্রমণ শুরু হতে পারে। সেখানেও দেখা গেছে যে সাধারণত একটু ছেলে বাচ্চাদের প্রেডিলেকশন বেশি থাকে। আর যেটা আমরা বলছিলাম যে নারীদের ক্ষেত্রে যে লুপাস, এসএলই বলা হয়, এই লুপাসের কিন্তু আবার বিভিন্ন ধরনের ভাগ রয়েছে। যেমন ধরুন যে কিছু ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে লুপাস প্রেজেন্ট করে যে তার গর্ভধারণের সমস্যা, তার সন্তান গর্ভে আসলে 2-3 মাসের মধ্যে গর্ভপাত হয়ে, যেটাকে আমরা বলি অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম। ঠিক আছে, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা কোনো গাইনোকোলজিক্যাল বা স্ত্রী প্রসূতি বিদ্যার কোনো সমস্যা তেমন নিশ্চয়ই। বাত ব্যথার যে চিকিৎসা পদ্ধতি রয়েছে সেটি নিয়ে আপনার কাছ থেকে জানবো, পাশাপাশি আধুনিক চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে সেই বিষয়গুলো জানবো। বাত ব্যথার ক্ষেত্রে আসলে এটা চিকিৎসাটা নির্ভর করে, চিকিৎসার সফলতাটাও নির্ভর করে যে রোগী কত দ্রুত তার রোগ নির্ণয় হয়েছে এবং রোগের জটিলতা কতটুকু হয়েছে। যদি দেখা, অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে রোগীরা অসচেতনতার কারণে তারা ফার্মেসি থেকে ব্যথানাশক বা স্টেরয়েড বা এই ধরনের চিকিৎসা বা হার্বাল চিকিৎসা বিভিন্ন ধরনের তারা অনেক সময় ধরে নিয়ে থাকেন, তার ফলে কিন্তু বাত ব্যথাটা অনেক অ্যাডভান্স হয়ে যায় এবং সেক্ষেত্রে অস্থিসন্ধির একটা অপূরণীয় ক্ষতি হয়ে থাকে। তো সাধারণত আমরা দেখে থাকি যদি প্রাথমিক অবস্থায় রোগীরা এসে থাকেন, সেক্ষেত্রে আমরা যে বাত ব্যথা যেহেতু রোগ প্রতিরোধ ব্যবস্থার একটি সমস্যা, যে রোগ প্রতিরোধ ব্যবস্থা, আপনার নিজের রোগ প্রতিরোধ ব্যবস্থা অতিরিক্ত উত্তেজিত হয়ে আপনার নিজের বিরুদ্ধে কাজ করছে, সেক্ষেত্রে সাধারণত যে ওষুধগুলো ব্যবহার করা হয় রোগ প্রতিরোধ ব্যবস্থা দমনকারী ওষুধ। এবং এই রোগ প্রতিরোধ ব্যবস্থা দমনকারী ওষুধ কিন্তু এখন আধুনিক অবস্থায় কিন্তু ঢালাওভাবে রোগ প্রতিরোধ ব্যবস্থা দমন করা হয় না, এবং এক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া অনেক বেশি হতে পারে। যদি ঢালাওভাবে যে আমরা পুরনো যে ওষুধগুলো আছে, স্টেরয়েড বা আদার্স যে অন্যান্য ওষুধগুলো আছে, ঢালাওভাবে সম্পূর্ণ রোগ প্রতিরোধ ব্যবস্থাকে দমন করলে কিন্তু অনেক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয়। তো এখন আধুনিক অবস্থায় আমরা ইমিউনোথেরাপি, টার্গেটেড চিকিৎসা, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা রোগীকে স্বল্প মেয়াদী বা মধ্যমেয়াদী চিকিৎসার মাধ্যমে বা ওষুধের মাধ্যমে এবং ঢালাওভাবে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে দমন না করে টার্গেট করে স্পেসিফিকভাবে রোগ প্রতিরোধ ব্যবস্থার যে অংশে সমস্যা বা যে কারণে বাত ব্যথা তৈরি হয়েছে সেটিকে দমনের মাধ্যমে কিন্তু আমরা বাত ব্যথাকে সারিয়ে তুলতে পারছি। এবং বাত ব্যথা সারানো অনেকের একটা ধারণা রয়েছে এটি সারা জীবন থাকবে, এটি ভালো হবে না। তো সেই চিন্তাধারাতেও বা অগ্রগতিতেও কিছু পরিবর্তন এসছে। যেমন ধরুন যে বাত ব্যথা কি সারা জীবন থাকবে কিনা সে বিষয়টি আপনার কাছ থেকে জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, বাত ব্যথা নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। ইউরিক অ্যাসিড সচরাচর কিন্তু কমই দেখা যায় এবং যাদের হচ্ছে তারা কিন্তু বেশ প্রবলেম ফেস করে থাকে। মূলত ইউরিক অ্যাসিড হচ্ছে আমাদের শরীরে পিউরিনের মাত্রা বেড়ে গেলে তখন ইউরিক অ্যাসিড দেখা যায়। এই ইউরিক অ্যাসিডটা বেড়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের শরীরে গাউট, কিডনি স্টোন এবং গাঁটে ব্যথা এই ধরনের সমস্যাগুলো আমরা ফেস করে থাকি। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অবশ্যই খেয়াল রাখতে হবে, রক্ত পরীক্ষার মাধ্যমে কিন্তু আমরা জানতে পারবো যে আসলে আমাদের রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়েছে কিনা। যদি কারো ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় তাহলে অবশ্যই তাকে কিছু খাবার মেনটেন করতে হবে। যেমন পিউরিনযুক্ত খাবারগুলোকে অবশ্যই তার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। ডাল বা বিচি জাতীয় যেই সবজি বা যেই ধরনের আমরা সিডসগুলো রেগুলার খেয়ে থাকি, মসুরের ডাল, ছোলার ডাল, সব ধরনের ডাল কিন্তু আমাদের খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। এছাড়াও কিছু সবজি রয়েছে যেমন গাজর, মূলা, টমেটো, এছাড়াও বিচি জাতীয় যে সবজিগুলো রয়েছে এগুলো তার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। এরপরে গরুর মাংস, আমরা কিন্তু খুব পছন্দ করে থাকি গরুর মাংস বা কলিজা। এই ধরনের যাদের ইউরিক অ্যাসিড বেশি আছে তারা কিন্তু অবশ্যই গরুর মাংস, কলিজা ইত্যাদি খাবার বন্ধ করতে হবে। এর পাশাপাশি আমাদের খেয়াল রাখতে হবে অতিরিক্ত ওজন যাদের রয়েছে তাদের ওজনটাকে নিয়ন্ত্রণে রাখা। মনে রাখতে হবে অতিরিক্ত ওজন কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ার অন্যতম একটি কারণ, তবে খুব দ্রুত ওজন কমানো যাবে না। সেক্ষেত্রে এমনও হতে পারে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে পারে। তাই ধীরে ধীরে আপনার ওজনটি নিয়ন্ত্রণ করতে হবে। এরপরে আমাদের যে কাজটি করতে হবে যে একজন ইউরিক অ্যাসিড রোগী যাদের ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেছে তাদের প্রচুর পরিমাণে পানি গ্রহণ করতে হবে। মনে রাখতে হবে শরীরে আমাদের অতিরিক্ত পানি গ্রহণে কিন্তু আমাদের শরীর থেকে এই অতিরিক্ত ইউরিক অ্যাসিডটা বর্জন করতে পারে। তাই একজন মানুষ দিনে
কম পরিমাণে পানি গ্রহণ করে থাকলে কিন্তু তার ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই আপনি প্রয়োজনে 8 থেকে 11 গ্লাস পানি অথবা এর চেয়ে বেশি পরিমাণে পানি আপনি প্রতিদিন গ্রহণ করবেন। মূলত ইউরিক অ্যাসিডগুলো যখনই বেড়ে যায় তখন এই খাবারগুলো বর্জন করলে, অতিরিক্ত পানি গ্রহণ করলে এবং নিয়মিত যদি সে একটু পরিশ্রম করতে পারে তাহলে দেখা যাবে তার ইউরিক অ্যাসিডটা নিয়ন্ত্রণে চলে আসছে। তবে অনেক সময় দেখা যায় ইউরিক অ্যাসিডের মাত্রা অনেক বেশি বেড়ে যায়, সেসব ক্ষেত্রে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর যারা খুব অল্প পরিমাণে বেড়েছে তাদের কিন্তু এই ধরনের খাদ্যাভ্যাস, তার লাইফস্টাইল পরিবর্তন, পানি গ্রহণ এবং শারীরিক পরিশ্রমের মাধ্যমে আপনারা চাইলে খুব সহজে এটি নিয়ন্ত্রণ করতে পারেন। বাত ব্যথা হলে সেটি কি আসলে সারা জীবন থাকবে কিনা? যখন একবার ডায়াগনোসিস হয়ে যায় রিউমাটয়েড আর্থ্রাইটিস অথবা সোরিয়াটিক আর্থ্রাইটিস রোগ হিসাবে, যেহেতু সেটি জিনগতভাবে নির্ধারিত, সেটি সারা জীবন থাকে। তবে লক্ষণগতভাবে রোগীকে লক্ষণমুক্ত রাখা যায় এবং দীর্ঘমেয়াদীভাবে ঔষধমুক্ত রাখা যায়। আমরা যেটা বলি ড্রাগ ফ্রি সার্ভাইভাল, যে আমরা তাকে কতদিন তাকে আমরা ঔষধমুক্তভাবে তাকে আমরা লক্ষণমুক্তভাবে রাখতে পারি এবং তাকে আমরা স্বাভাবিক কর্মক্ষম রাখতে পারি, যেন সে তার যে এই রোগের কারণে কোনো বিকলাঙ্গতা বা কোনো জয়েন্টের যে ডিফর্মিটি সৃষ্টি না হয়ে যেন সে তার স্বাভাবিক কাজকর্ম, এক্সারসাইজ এগুলো করতে পারে। তো সেক্ষেত্রে দুইটা বিষয়, একটা হলো যে চিকিৎসার দুটো বিষয়। একটি হলো যে তাকে জীবনাচরণ, সঠিক লাইফস্টাইল মেনে চলা, খাদ্যাভ্যাস, তার ওজন বৃদ্ধি যেন না হয়, তাকে নিয়মিতভাবে তাকে বিশেষ কিছু খাদ্য আছে যেগুলো এড়িয়ে চলা উচিত। হ্যাঁ, আমরা যেমন বলি যে রেড মিট বা ডালের পরিমাণটা, বা ইনফ্লামেটরি যেগুলো ফুড, যেমন আমরা বলি যে প্রদাহ বাড়িয়ে দেয়, যে ভাজা পোড়া খাবার বা গ্রিল করা খাবার বা বারবিকিউ, এই যে পোড়া প্রোটিনগুলো কিন্তু সমস্যা তৈরি করে। তো এই ধরনের বিশেষ খাদ্যাভ্যাস মেনে চলে এবং এক্সারসাইজ করা, নিজের ওজন না বাড়ানো এবং নিজেকে ইয়োগা এবং বিভিন্ন ধরনের যে শারীরিক কসরত আছে সেগুলোর মধ্যে, বা সিম্পল জগিং হতে পারে, সাইক্লিং হতে পারে, সাঁতার হতে পারে, তো সেগুলো মেনে চলা। আরেকটি হলো যে ঔষধ। তো ঔষধের মধ্যে আমরা যেটা বলছিলাম যে যদি রোগী আমাদের প্রাথমিক দশায় এসে থাকেন সেক্ষেত্রে কিন্তু আমরা স্বল্পমেয়াদী বা মধ্যমেয়াদী ওষুধের মাধ্যমে এবং রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ঢালাওভাবে দমন না করে টার্গেটেড চিকিৎসা করে আমরা কিন্তু তাকে একটি নির্দিষ্ট কোর্স সমাপ্তির পরে তাকে কিন্তু আমরা ঔষধ থেকে মুক্তি দিতে পারি। এবং যদি সেটি রোগীর জীবনাচরণ যদি সঠিক থাকে, তো আমরা দেখা গেছে যে 2 থেকে 4 বছর বা তারও বেশি সময় পর্যন্ত রোগীকে ঔষধ মুক্তভাবে রাখা সম্ভব হচ্ছে এখনকার আধুনিক চিকিৎসায়। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, বাত ব্যথা নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। যখন বৃষ্টি হচ্ছে, হট টেম্পারেচার কমে যাচ্ছে, বাতাসের হিউমিডিটির কিছু প্রবলেম হচ্ছে, অ্যাজ এ রেজাল্ট কিছু জীবাণু জন্মগ্রহণ করে, স্পেশালি ভাইরাস জাতীয় যে জীবাণুগুলো, এগুলোর জন্মানোর জন্য খুব বেশি সুন্দর একটি পরিবেশ থাকে এই সময়গুলোতে, এবং ফাঙ্গাসের আক্রমণ, ছত্রাকের আক্রমণ এটিও এই সময় খুব বেশি গুরুত্বপূর্ণ। কাজেই ভাইরাসজনিত যেই জ্বর, সর্দি এবং কাশি এই মুহূর্তে আমরা সবচেয়ে বেশি পাচ্ছি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।